বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির। জামাতের আমির যতটা না সিরিয়াস দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য, তার চেয়ে সাদিকরা বেশি সিরিয়াস। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে আমাদের মত দ্বিমত পোষণ করার মতো অবস্থা রয়েছে পার্টির সর্বোচ্চ নেতার সামনে। লন্ডন থেকে সিদ্ধান্ত আসলে তো উন্নত জায়গা থেকে আসতেছে, মগবাজারের ওই যে 17 বছর তালাবদ্ধ অফিস থেকে তো আসতেছে না আমাদেরটা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনপি পডকাস্টে। সাথে আছি আমি সাইফুল ইসলাম। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এমন একজন যিনি আওয়ামী শাসনামলে একাধিকবার নানা সময়ে হামলা মামলার শিকার হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। আমরা শুরুতেই আপনার থেকে জেনে নিতে চাই আপনার ছোটবেলা কেমন ছিল। বাংলাদেশের গ্রামীণ জনপদের ছেলে মেয়েদের যেভাবে জীবন কাটে, ঠিক একই রকম আমারও জীবন একই রকম কেটেছে। আপনার সেই শৈশব কৈশোরে বঙ্গোপসাগরের তীরবর্তী, মানে উপকূলীয় জেলা যাকে বলে, সে বরগুনার একেবারেই বঙ্গোপসাগরের কাছে আমাদের বাসা। তো প্রতিকূলতা, ঝড় ঝঙ্কা, সেগুলি মোকাবেলা করে আল্লাহর মধ্যে আমরা বড় হওয়ার জনপদে আমরা বড় হয়েছি। স্কুল জীবন শেষে আসলে বেশি সময় গ্রামে থাকা হয় না, কলেজ থেকেই ঢাকায়। আবার স্কুল জীবনেরও একটা বড় অংশ ঢাকাতেই আমার বড় ভাইয়ের বাসায় এসে থাকতাম, অনেক সময় পরীক্ষা দিয়ে আসতাম আর কি। সুতরাং শৈশব পার হয়ে কৈশোরের অনেকটা সময় থেকেই এখন পর্যন্ত ঢাকাতেই আছি আর কি। তো গ্রাম, ছোটোবেলার স্মৃতি তো সবার কাছে মধুর, ঠিক একই রকম আমার কাছেও। বড় হওয়ার পর থেকে যখন ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হলাম, তারপর থেকে তো একেবারে একটা প্রতিকূলতার মধ্য থেকে ফ্যাসিস্ট শাসন পার করে আজকে এই পর্যায়ে এসেছে। ওই একটি কথা আছে না, যে উঠন্তি মূল পত্তনে চেনা যায় আর কি। ছোটোবেলা থেকে রাজনীতির প্রতি প্রবল ঝোঁক ছিল। আমার বড় ভাই, উনি বিএনপি রাজনীতি করতেন, এখনও করেন। তো সেইভাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেই তীব্র আকাঙ্ক্ষা ছিল। তার আগে 1 বছর আমি ঢাকা কলেজে ছিলাম, তখনও ছাত্রদলের রাজনীতির সাথে একদম, তখনকার আমাদের ঢাকা কলেজে কামাল আনোয়ার ভাই ছিলেন, ওনার সাথে রাজনীতি করেছি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একদম প্রথম সপ্তাহে হলে উঠেই মিছিল মিটিং শুরু। তো দুর্ভাগ্য যে 22 ক্যাম্পাসে সার্জন জহুরুল হলে ভর্তি, মানে অ্যাটাচমেন্ট হওয়ার 22 দিনের মাথায় ছাত্রলীগের হামলার শিকার হয় আমি আর কি। তৎকালীন যারা ছাত্রলীগের ছিল তাদের হামলার শিকার। তারপর থেকে এই পর্যন্ত তো আমাদের মানে দুর্বিষহ স্মৃতি, মানে দুঃসহ স্মৃতির সময় ছিল, যেটির অবসান ঘটেছে 5ই আগস্টের পরে আর কি। তো এই মানে এত বেশি প্রতিকূলতা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আর কোনো প্রজন্ম, যে প্রজন্মটি আমরা আর কি, একেবারেই খারাপ সময়ের রাজনীতি এবং রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সংস্কৃতি সব কিছুই ফ্যাসিস্ট শাসন আমলে তো একেবারেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আগে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, বড় বড় ছাত্র সংগঠনের মানে অপরপক্ষের নেতাদের প্রতি যে শ্রদ্ধা সহানুভূতির একটা বিষয় ছিল আগে, সেটি বিশেষ করে 2014 সালের যে ভোটারবিহীন নির্বাচন, তারপরে এই 24 পর্যন্ত, হাসিনার পতনের আগ পর্যন্ত সেটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। সুতরাং এই ধরনের একটি সময় আমরা ছাত্র রাজনীতি করেছি। আপনাকে গুমও করা হয়েছিল এই ছাত্র রাজনীতি করার অপরাধে। এর আগে আমরা একটু আপনার থেকে জানতে চাই যে আসলে কেন আপনাকে গুম করা হয়েছিল বা আপনি কেন টার্গেট ছিলেন তখন। না, গুমের বিষয়টি হচ্ছে আপনি সেটা অনেক পরে, আপনার 2023-এর যে 28 অক্টোবর বিএনপি একটি মহাসমাবেশ ছিল নয়াপল্টনে, সেই কর্মসূচিতে আপনার সিডিটিসির একজন আমিরুল নামে একজন পুলিশের সদস্য, তিনি নিহত হয়েছিলেন এবং সেটিকে ঘিরে বিএনপির উপর দিয়ে এক ধরনের টর্চার চালানো হয়েছে এবং ওই ঘটনায় আমাকে গ্রেফতার করার পরে 3 দিন তারা আর কি একটি স্থানে রেখেছিল আর কি। তো আমার চেয়ে অনেক যারা একেবারেই আয়নাঘরে ছিল, এরকমের লোকের সংখ্যা বিএনপি তো অনেক। তো আমার আল্লাহর রহমতে আমার আয়নাঘরে যাওয়া লাগেনি, কিন্তু ওরা সিটিটিসিতেও আপনার মানে বেসমেন্টে একাধিক ফ্লোর আছে, সেখানে মানে মিডিয়া ট্রায়াল দেওয়ার আগে যেটা রেখেছিল, যেটাকে আমরা গুম বলি আর কি। সুতরাং সেটি অনেক পরে, তার আগে অনেক সময় আমাদের উপর দিয়ে অনেক হামলা, অনেক মামলা, অনেক নির্যাতন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে গিয়ে আমাদের উপর দিয়ে গিয়েছে। আপনার উপর হামলা মামলা হয়েছে, আমরা জানি। আপনার ফ্যামিলি এই জায়গায় কতটুকু আপনাকে সাপোর্ট দিয়েছে বা তারা কতটুকু ভুক্তভোগী আপনার কারণে হয়েছে? যেই সময়টিতে আমি সর্বশেষ গ্রেপ্তার হলাম, তখন
আমাকে না পেয়ে প্রথম আমার বড় ভাইকে সিটিটিসি গ্রেপ্তার করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি তখন আমার পরিবারের সাথে আমার মা, আমার বোন, ভাবি ওনাদের সাথে অনেকবার কথা বলেছেন আপনার। তো আমি গ্রেফতার হওয়ার পরে উনি মানে একটা পর্যায়ে বলেছিলেন আমার মাকে যে আপনি তো আসলে রত্নগর্ভা, কারণ আপনার মানে একাধিক সন্তান এই রকম একটি দুর্বিষহ সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তেছে। পরিবার যেটা আমাদের কাছ থেকে চেয়েছে, বিশেষ করে শুধু আমি না, দীর্ঘ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাদেরকে দেখেছি, আমাদের সহযোদ্ধা, ছোট ভাই, বড় ভাই, আমরা একটা পর্যায়ে আসলে সবাই পরিবারের বোঝা হয়ে গিয়েছিলাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, ইভেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও, যে একটা পর্যায়ে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন সবাই মানে খুব তিরস্কার করে, খুব তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে কথা বলতো যে ওরে দিয়ে আর কিছু হবে না, লাইফটা শেষ করে দিল, পরিবারের বোঝা হয়ে গিয়েছে। তো এই ধরনের দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে ছাত্রদলের গত 17 বছরে আমাদের নেতাকর্মীদের জীবন গিয়েছে। তো ঠিক একই রকমের উপলব্ধিও আমার। তো আমার আর একটু বেশি মানে কষ্টটা হয়েছে, কারণ অন্যান্য ভাইরাও একই পথের পথিক, তারাও এই সংগঠনে পদে থাকা, জেল খাটা, এগুলির কারণে দেখা গেছে যে সবসময়ই আব্বা আমার শঙ্কার মধ্যে থাকা লাগতো অন্যান্য বোনদের, যে কখন কি হয়ে যায়। তারপরে যখন 23 সালের 28 অক্টোবর পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হলাম, তখন আপনার আপন 2 ভাই হত্যা মামলার আসামি, আমার স্পষ্ট মনে আছে যে আপনার ধৈর্য ধারণ করার তৌফিক মহান রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু জেলখানায় দেখেছি যে আমাদের অনেক সিনিয়ররা, অনেক সহযোদ্ধা আমাদেরকে দেখিয়ে দিয়ে বলতো যে ওই যে পুলিশ হত্যা মামলার আসামি যাচ্ছে। বিশেষ করে আমার কথা বলতো যে ফাঁসি হয়ে যাবে, আর বের হতে পারবে না। তো এবং আমার বড় ভাই, আমি অনেক সময় জেলখানায় দুজনে হাত ধরে একসাথে হাঁটতাম, মানুষ দেখিয়ে দিত আমাদেরকে। তো তখন আমার বোনেরা, বিশেষ করে আমার 3 বোন, ওরা তো কেরানীগঞ্জে প্রায় মানে একদিন দুদিন পর পরই যেত আর কি। ওদের যে আহাজারি, মা আমার, আমি গত পরশুদিন একটা টেলিভিশনে বলেছি যে আপনার আমার মা তখন 75-76 বছর বয়স, সে অবস্থায় উনি আপনার প্রায় সিএমএম কোর্টে, জজ কোর্টে এবং কেরানীগঞ্জে উনি আসা যাওয়া করতেন। তো আর আব্বা যখন আব্বা মারা গিয়েছেন হচ্ছে, আমি 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আমার হাত ভেঙেছিল, তার কিছুদিন পরে আব্বা মারা গিয়েছেন। তো ওনাদের একেবারেই প্রতিদিনই যে প্রতিদিনের যে সমাচার, কেমন আছি, ভালো আছি, সেই প্রতিদিনই আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ওনাদের সময়টা গিয়েছে। আমরা, বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আব্বার চিরবিদায়ের আগে 1 সেকেন্ডের জন্য, কখনোই 1 সেকেন্ডের জন্য এই বাবা মাকে টেনশন দেয়া ছাড়া যে আর কোনো কিছু আমি দিতে পারিনি আমরা, ঠিক আছে। তো এই রকমের সময়ই আমাদের গিয়েছে। তো এই দুর্বিষহ সময় ছাত্রদলের আমাদের একেবারেই নেতা থেকে একদম কর্মী পর্যন্ত, আমি দেখি নাই যে কোনো নেতাকর্মীর যত জুলুম, যত নিপীড়ন, যত অত্যাচার সহ্য করেছে, আমাদের কোনো নেতাকর্মীকে আমি মানে অন্তত মনোবল হারাতে দেখিনি। কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মতো নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছে, তাদের উৎসাহ, অনুপ্রেরণা, তাদের নির্দেশনা, সেগুলি যেরকম আমাদের পথ চলার পাথেও ছিল, আল্লাহর রহমতও ছিল, আল্লাহর রহমতে। তো এরকম একটা দুর্বিষহ সময় ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীদের উপর দিয়ে গিয়েছে। যে আমি যেহেতু একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, সেই কারণে হয়তো বা আপনি আমার কাছে প্রশ্নটি করেন, কিন্তু আমাদের অনেক সহযোদ্ধা আছেন যে যাদের বাবাকে না পেয়ে সন্তান নিয়ে গিয়েছে, সন্তানের সামনে বাবাকে নিয়ে গিয়েছে। আমার মনে আছে যে আপনার 14 নির্বাচনের পরে আমাদের উত্তরার ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিল নিজামুদ্দিন মুন্না। সে তার বাবার সাথে একটি দোকানে ছিল আর কি, সেখান থেকে বাবার সামনে থেকে তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, মুন্নাকে নিয়ে গিয়েছে এবং তার বাবার বুকে লাথি মেরে তারপরে তাকে নিয়ে গেছে। সেই
সবার সামনে থেকে নিয়ে যাওয়া সন্তানকে খোঁজার জন্য তার হাসপাতালে হাসপাতালে, বিভিন্ন থানায়, বিভিন্ন গারদে, সব জায়গায় উনি দিনের পর দিন খুঁজেছেন, মেন্টাল হসপিটালে খুঁজেছেন, বহু জায়গায় খুঁজে শেষ পর্যন্ত সন্তানের না পাওয়ার কারণে ওনাকে যে এই যে তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণা একসময় উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে বাসায় গিয়ে সন্তানকে না পেয়ে বাবাকে এমনভাবে আঘাত করেছে তখনকার ফ্যাসিস্টরা, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই রকমের আমাদের ছাত্রদলের যারা বিগত সময় রাজপথে ছিল তাদের প্রত্যেকের কাহিনী এক একটা মহাকাব্যের মতো। আমাদের কেউ ঠিকমতো তার নিজের ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা এগুলিতে অংশগ্রহণ করতে পারে না ঠিকমতো। আমাদের জন্য কথা বলার লোক ছিল না। আমরা এখন তো টেলিভিশন টকশোতে অনেক বড় বড় ফ্যাসিস্ট বিরোধী লোকজন দেখি। সত্যিকার অর্থে আমাদের অনেকের লাশ যে মর্গে পড়েছিল আমার স্পষ্ট মনে আছে। এখান থেকে কয়েক গজ দূরে আপনার আমাদের জাকির হোসেন মিলন ভাই ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহসভাপতি ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের পরে আমাদের সামনে থেকে ডিবি পুলিশ তাকে নিয়ে গিয়েছে প্রেস ক্লাবের কর্মসূচি থেকে। 3 দিন পরে মিলন ভাইয়ের একদম সারা গায়ে কালশিটে দাগ পড়ে আছে, সেই লাশ আমরা রিসিভ করেছি। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিলন ভাইয়ের লাশ নিয়ে আমি সারাদিনই ছিলাম যখন বিভিন্ন আমাদের সহযোদ্ধারা আসছে, মানে যে লাশ যে ঢাকা ছিল সেটা উঠিয়ে আমি দেখাচ্ছিলাম বারবার। তো তখন টেলিভিশন টকশোতে কথা বলার জন্য মানে আজকে যে বড় বড় একজন মানে বিবেকবান নীতিবান তথাকথিত পাই, তারা তখন ছিল না। মানে আমাদের জন্য কথা বলার মানে একটা, আমরা আজকে যে বাংলাদেশে আশ্রিত যারা রোহিঙ্গা আছে তাদের চেয়ে আমাদের জীবন খুব খারাপ ছিল। তো সেই রকম একটা সময় আমরা কেউই কখনো আশাহীন হই নাই, আশাহত হই নাই। আমাদের দৃঢ় মনোবল ছিল, আমাদের আস্থা বিশ্বাস ছিল, কারণ আমাদের একজন নেত্রী আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনোই তার জীবদ্দশায় অন্যায়ের সাথে আপোষ করেননি, বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, মানে ট্রুলি সে আমাদের প্রেরণা হয়ে আমরা তার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, যার ফলাফল যেই দীর্ঘ নিপীড়নের, দুঃসহ নিপীড়নের শেষ জবনিকা পাচ্ছিল আসলে জুলাই গণ অভ্যুত্থান। আপনি আদালত চত্বরের কথা বললেন, আপনি বলছিলেন যে আপনার ভাইয়ের সঙ্গে একসঙ্গে কারাগারে ছিলেন। আপনার ভাইয়ের সঙ্গে এমন কোনো স্মৃতি তৎকালীন সময়ের আছে কিনা যেটা আপনাকে এখন আসলে কাঁদায় যে এত বীভৎস ঘটনা ঘটেছিল? এটা আমি একাধিক টেলিভিশনে বলেছি। দেখুন, স্মৃতি তো আপনি পবিত্র কোরআনে বলা আছেন যে তুমি তোমার প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে আমরা 7 ভাই বোন, কিন্তু আমি অনেকটাই আমার মানে বড় ভাই নির্ভর ছিলাম আর কি। যে উনি অনেক সময় আছে না যে ডান পিঠে অনেক দুষ্টুমি করে। তো আমি একদিন মিরপুর 13 নম্বরে, তখন আমি স্কুলে পড়ি আর কি। তো একটা দুষ্টুমি করছি একটা ঘটনায়, তখন উনি আমাকে বললেন ফোন দিয়ে যে তোরে তো আমি অনেক বড় করতে চাই, তুই কি ছোট কিছু হইতে চাস নাকি? তাই আমি বলছি না, আমার স্বপ্ন বড় হওয়া। তো বললো যে ঠিক আছে, তুই আমি যেভাবে বলি সেভাবে চল। তো সেই ভাই, আমার কষ্টটা ওই জায়গায় যে ওনার একটা পরিবার আছে, ওনার সন্তানরা আছে, ওনাকে আহ, সত্যিকার অর্থে তখনকার মতো গ্রেপ্তার করেছিল শুধু আমার কারণে, আমাকে না পেয়ে। মানে নিকৃষ্ট ফ্যাসিবাদের সময় যেটা হয় যে আসলে ওই যেটা আমি বললাম, বাবাকে না পেয়ে সন্তানকে নিয়ে আসা, ভাইকে না পেয়ে ভাইকে নিয়ে যাওয়া। যেমন ইশরাক ভাইকে ওই ওই আমাকে গ্রেপ্তারের 3-4 দিন আগের ঘটনা, ইশরাক ভাইকে না পেয়ে তার ভাইকে নিয়ে গিয়েছিল। তো আপনার আমার ভাইকে ওরা আসলে ধরে মানে শারীরিকভাবে খুব নির্যাতন করেছে। তো এটা আমার প্রচণ্ড অপরাধ বোধ কাজ করেছে যে আসলে সংসারে কিছু না দিতে পারা, যে একটা কষ্ট আছে, সেই কষ্টের সাথে যোগ হয়েছে যে মায়ের টেনশন, বাবার টেনশন। এরপরে যে ভাই কর্মক্ষম, যে পরিবারে উনি দেখভাল করেন, সেও আবার আমার জন্য গ্রেপ্তার। তো এই যে নিজেকে অপরাধী মনে করা, সেই বিষয়টা দেশপ্রেমের সাথে সাথে সেই বিষয়টা প্রচণ্ড রকম তখন কাজ করছে যে আমি
মানে এটা আপনার জীবনে হলে আপনার কেমন লাগতো যে না আমার কারণে পুরো পরিবার আজকে বিধ্বস্ত, পুরো পরিবার রাস্তায়, পুরো পরিবারের আসলে এবার অন্যান্য যারা আছিল এমনকি আমার বোন জামাই পর্যন্ত তাদেরকেও পুলিশ খুঁজতেছে যে আহ, তো পরে যখন আহ, ওই ঘটনায় প্রথমে ভাইকে 7 দিনের রিমান্ডে নেয় আর কি। ভাইয়ের যেদিন রিমান্ড শেষ হয় সেদিন আমাকে মিডিয়া ট্রায়াল দিয়ে তারপরে আমাকে প্রথমবারের মতো রিমান্ড চাওয়ার জন্য সেদিন কোর্টে উঠায় আর কি। কোর্ট শেষে গারদে, এর মধ্যে একটি কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে ভাই জানেন না যে আমি, উনি তো রিমান্ডে, উনি জানেন না যে আমি গ্রেপ্তার হয়ে গেছি, ঠিক আছে। তো উনি, যতটুকু আমি পরে শুনেছি জেলখানায় যে একসাথে যখন দেখা, যে উনি দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার ভাইটা যাতে গ্রেপ্তার না হয়, কারণ উনি তো আমাকে কিভাবে খুঁজতেছিল, যখন খুঁজতেছিল সেটা সে জানে, কারণ সে তো রিমান্ড ফেস করতেছে। তাকে যে টর্চার করতেছিল, আমি যে মানে কই কোন কোন জায়গায় থাকি, তাকে শারীরিকভাবে নিয়ে যাচ্ছিল সেই সব জায়গায় আমাকে ধরার জন্য। তো সে তো জানে যে তার ভাইকে ধরলে আসলে কি পরিণতি হতে পারে। তো সেই জায়গাটা থেকে সে প্রচণ্ড রকম টেনশনে ছিল। তো হঠাৎ করে, সে তো জানে না যে আমি গ্রেপ্তার হয়েছি, হঠাৎ করে সে দেখলো যে বেশ কয়েকজন অফিসার এবং মানে কনস্টেবল এরা বেষ্টনী দিয়ে কোনো একজনকে নিয়ে আসতেছে হাত করা পরানো। তখন গারদের একটা কক্ষে সে ছিল, অন্য কক্ষে আমাকে ঢুকাইছে। তো দুইটা হলো সামনাসামনি দেখা যায় সে মানে খাঁচার মধ্যে থেকে আর কি। তো আমাকে ঘিরে যে একটা জটলা, তখন উনি দেখছে যে আমাকে নিয়ে গেছে আর কি। তো মানে উনি স্বাভাবিকভাবে উনি খুব মানে উনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন যে আসলে মানে দুই ভাই আর কি। তো উনি এক সাইডে, আমি এক সাইডে। পরে যখন ওনাকে নিয়ে বের হয়, আর আমাকেও নিয়ে বের হয়েছিল একই সাথে আর কি। তো তখন উনি মানে আমার, আমি একটা শার্ট পরা ছিলাম, তো উনি এই হাত করা পরা অবস্থায় আর কি আমাকে ধরে ফেলছে আর কি, ঠিক আছে। যে আহ, এবং উনি চিৎকার করতেছিল আর কি, যে অফিসারদেরকে বলতেছিল যে আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে মারলে আমি আসমানের মালিকের কাছে বিচার দিব, আপনারা আমার ভাইকে মারবেন না। তো তখন সেই জায়গাটায় একটা কান্না ডোল পড়ে গিয়েছিল আপনার দুই গারদে, এবং ম্যাক্সিমাম যেহেতু মানে আমাদের তখন তো বিএনপির বিরুদ্ধে একটা অভিযান চলতেছিল আর কি, একেবারেই কান্না রোল পড়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছিল। এবং আমার হাতের যে হাত করা সেটি ওইটাকে বলে ফেঁসে যাওয়া, মানে ফেঁসে গেছে আর কি এরকম। পরে এটা মানে হাত করা মানে একজন ওরা মিস্ত্রি এনে ভেঙে তারপরে ই করা লাগছে, অন্য একটি হাত করা পরানো লেগেছে। তো এরপরে ওনাকে তো, যেহেতু আমাকে পেয়ে গিয়েছে, এরপর আর ওনাকে আর রিমান্ড ডাকে না, উনি জেলখানায় গেল। আর আমাকে তো এরপরে ধারাবাহিকভাবে আরও 13 দিন ওই ঘটনার পরে রিমান্ডে নেয়। তো উনি প্রতিদিনই জেলখানা অপেক্ষা ছিলেন যে কখন আমাকে নিয়ে যাবে, উনি রিসিভ করবেন আর কি। তো দীর্ঘ 19 দিন মানে ইসে থাকার পরে, মানে এই যে গুম এবং রিমান্ড মিলে আর কি, 19 দিন পরে যখন আমি ঢাকা মানে কেরানীগঞ্জে নিয়ে যায় আমাকে, তখন খুব ভোরবেলা আর কি, ওইটাকে বলে আমদানি বলে, যারা জেল খাটছে তারা জানেন। সেইখানে মানে আমাকে নিয়ে যাওয়ার পরে একটা বড় জটলা তৈরি হয় আমার, মানে আর আমি গিয়ে দেখি যে ভাই মানে অপেক্ষা করতেছে আর কি। এবং ওইখানেও একটা মানে কান্নার রোল পড়ে গিয়েছিল, যে আমার গায়ে যে টর্চারের দাগগুলি, আমি যে হাঁটতে পারতেছি না। ইভেন আমাদের নেতাকর্মীরাও আমার মানে আমার বড় ভাইয়ের মতনই অন্য অন্য যারা আছে তারাও আমাকে ঘিরে মানে একটা কান্নাকাটি রোল পড়ে গিয়েছিল, যে মানে সবাই দোয়া করতেছিল যে আসলে মানে শারীরিক এত খারাপ অবস্থা ছিল যে বাঁচবে কিনা। আর জেলখানায়, বাংলাদেশের জেলখানায় হচ্ছে ট্রিটমেন্টের খুবই অভাব। আপনি বাংলাদেশে যদি মানবতা বিবর্জিত কোনো কাজ থাকে সেটা হলো জেলখানায় যে চিকিৎসার অভাব। আপনি যেই অসুস্থ হন না কেন, যেই রোগেই আপনাকে নাপা দিবে, ঠিক আছে, বা এই এতটুকুই আর কি, যে তেমন কোনো চিকিৎসা নেই। এই বিষয়টি আসলে কর্তৃপক্ষ আসলে মনোযোগ দেওয়া দরকার। আসলে জেলখানায় তো আর এমন না যে সবাই অপরাধী যায়, আর অপরাধী হলেও তো তার তো মানবাধিকার আছে চিকিৎসা পাওয়ার, সেটা তো মৌলিক অধিকার। সেই কারণে আমাদের এই বিষয়টি তো আসলে আমি কথার ফাঁকে বলে রাখলাম আর কি, যে জেলখানা মানে হচ্ছে আপনি চিকিৎসা নেই,
ঠিক আছে, এবং একজন মানুষ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তাকে বাইরে কোনো হাসপাতালে আনার জন্য যে কত প্রক্রিয়া মেনটেন করা লাগে ততক্ষণে ওই লোক আর বাঁচে না। আর জেলখানার মধ্যে কিন্তু কেউ কখনো মারা যায় না। কীরকম, আপনি কেউ যদি জেলে মারা যায় তাকে কোনোদিনও তারা স্বীকার করবে না যে জেলে মারা গেছে, লাশটা বাইরে নিয়ে আসবে, চিকিৎসা করাবে, তারপরে বলবে যে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় সে মারা গিয়েছে। সুতরাং এই একটা অমানবিকতা, জেলখানায় অনেক অমানবিক কাজ হয়, কিন্তু এইটা হলো সবচেয়ে খারাপ দিক, যে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা সেটা মানুষ অনেক অরাজনৈতিক লোক আছে তো, যে যারা ভুল করে, অপরাধ করে, তারও তো সত্যিকার অর্থে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তো এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে বলে রাখলাম, যদি আরও কোনো সুযোগ হয় তখনও আরও কথা বলবো যে এই চিকিৎসা ব্যবস্থাটা জেলখানায় যেটি আসলে একেবারেই অমানবিক, এই বিষয়টায় আসলে মনোযোগ দেওয়া দরকার। আপনি আমার ছাত্রদল করেন, ছাত্রদলের যারা ছাত্রদল করে তাদের লেখাপড়া নিয়ে অনেকেই নানা ধরনের সমালোচনা রয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি আসলে মন্তব্য করতে চান কিনা? অবশ্যই মন্তব্য করতে চাই, কারণ হচ্ছে কি, বাংলাদেশে মানে ছাত্রদলের আমাদের একটি বড় দুর্ভাগ্য রয়েছে, সেটি হচ্ছে আমরা এখন যেটি এক্সিস্টিং মাঠে যাদের আমরা প্রধান প্রতিপক্ষ বলি না কেন, ইসলামী ছাত্র শিবির, তাদের দেখবেন তাদের ন্যারেটিভ দেওয়ার মতো, তাদের ন্যারেটিভ গ্রহণ করার মতো ওই ধরনের মিডিয়ায় তাদের একটা ব্যাকআপ রয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা একদম ফ্যাসিস্টের শাসনামলও যে রকমের একটা মিডিয়া সন্ত্রাসের শিকার হতাম, আমার কাছে মনে হয় সে একই অবস্থা এখনও আছে, হয়তো বা একটু বেশি মানে আমাদেরকে ডাকেন আপনারা, এছাড়া আমার কাছে মনে হয় না যে আর কোনো পরিবর্তন অন্তত আমাদের ভাগ্যে ঘটেছে। কারণ এই যে সাম্প্রতিক সময়ে 4টি ছাত্র সংসদ নির্বাচন হলো, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি প্যানেল বিশ্লেষণ করে দেখবেন যে আমাদের ক্যান্ডিডেটরা শিবিরের ক্যান্ডিডেটদের থেকে অনেকেই মানে একাডেমিক্যালি তারা ভালো রেজাল্ট করে অনেক ক্যান্ডিডেটস আছে, কিন্তু আমরা বললেও মিডিয়া নিউজ করে না, সেটা হাইলাইটও করে না। আমি রাকসুর দায়িত্ব পালন করেছি, দেখুন যে মেধার আলাপ শুনি যেটা আমরা বাংলাদেশে, আপনি রাকসুতে যে ছাত্র শিবিরের এজিএস নির্বাচন করেছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে, সে পোষ্য কোটায় ভর্তি হওয়া, শুধু পোষ্য কোটা না, পোষ্য কোটার যে মার্কসটা রিকোয়ার্ড থাকে, যে এই মার্কস পেলে সে পোষ্য কোটায় ভর্তি হবে, সেই মার্কসটাও সে পায়নি, সে তার চেয়েও মনে হয় 10-এর মতো কম পেয়েছে। এবং সেইটি নির্বাচনের আগে এটি নিয়ে ব্যাপক মানে মিডিয়ায় কথাবার্তা হয়েছে, কিন্তু সে রাকসুর এজিএস নির্বাচিত হয়েছে। এবং যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েক মানে যে 4টিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আমাদের ক্যান্ডিডেটদের সাথে তাদের তুলনা করে দেখবেন যে আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া বা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত ছিল 2 জন, ঠিক আছে। এবং যে স্বপ্না আমাদের মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছে, সেও ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, কিন্তু যিনি নির্বাচিত হয়েছেন তার চেয়ে তার রেজাল্ট অনেক ভালো। তো এইগুলি আমাদের বেলায় এইসব আলাপ আসে না আর কি, ছাত্র দলের আমি তো আপনাকে আগেই বললাম যে আমরা সেই ফ্যাসিজমের সময় যেরকম মিডিয়ার কাছ থেকে একটি বিমতাসুলভ আচরণ পেয়েছি, এখন আমার কাছে মনে হয় অনেকটা সেরকমই রয়ে গিয়েছে। আর সেইটি আপনি বলতে পারেন আমাদের যেটা আপনি বলেন ব্যর্থতা কিনা, না আমি মনে করি আমাদের ব্যর্থতা না, এটা আমাদের সরলতা। কারণ হচ্ছে আমরা এইটা শিবিরের একটি বয়ান আছে যেটি দিয়ে প্রথম বাংলাদেশের শিক্ষার্থীদেরকে 5 তারিখের পরে তারা প্রথম বিভ্রান্ত করছে, 5 তারিখের পরে, যে তারা লেজুর ভিত্তি করে না আর কি। ওনাদের মানে লেজুর এত বড়, ওনারা আপনার মনে করেন শিবিরের কোনো একটি প্রোগ্রাম যদি থাকে, সেই প্রোগ্রামে শুধু একটি সময় মেনশন করা হয় যে এই সময় ওরা এই কাজটা করবে, সমস্ত কিছু আসলে জামাত থেকে। আপনি আজকে আমি ঠিক যে সময় আপনার সাথে কথা বলতেছি, আমাদের ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে কোনো না কোনো দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে তিনি ভোট চাচ্ছেন, এইটি কি লেজুর ভিত্তি না? অথচ তারা প্রথম বয়ান দিয়েছিল 5 তারিখে। ডাকসুর পরিচয় ব্যবহার করছেন নাকি ব্যক্তি? আশ্চর্য, তাহলে ডাকসুর ভিপি কিসের ব্যক্তি সাদিক কায়েম? ডাকসুর ভিপি এই কারণেই তো মানে তাকে নিয়ে আপনি কথা বলতেছি, নাহলে ব্যক্তি সাদিক কায়েম এমন কি করছে বাংলাদেশে? আপনাদের সংগঠন আপনারা সরাসরি মানে বিএনপির অঙ্গ আমি শেষ করি আপনাকে, ছাত্র সংগঠন বললে ওরা বলে না, কিন্তু কি বলে না, মানে ওরা সরাসরি বলে না যে শিবির একটি জামায়াতের ছাত্র সংগঠনের কথা ওরা উল্লেখ করতে চায় না আর কি। উল্লেখ করতে চায় না, কিন্তু এটা তো এক ধরনের মুনাফিকি ভাই, আপনি করবেন একটা বলবেন একটা, সেটা তো হতে পারে না।
তারা, আমি কিছুদিন আগে বলেছি, বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির। আমরা আমাদের পার্টির ফোরামে, এমনকি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে যখন আমাদের অনেক সময় স্কাইপি হয়, আমরা কথা বলি, তখন বিভিন্ন বিষয়ে আমাদের মত দ্বিমত পোষণ করার মতো অবস্থা রয়েছে পার্টির সর্বোচ্চ নেতার সামনে। সেইটা গণতান্ত্রিক সৌন্দর্যের একটি অনন্য দৃষ্টান্ত। আমি বলি আপনাকে, শেষ করি, নাহলে তো কথা খণ্ডিত থেকে যাবে। কিন্তু আপনি ছাত্র শিবিরের কাউকে কোনো দিনও, তাদের বড় নেতারা যদি বড় ভুলও করে থাকেন, তারা সেই ভুলের এগেনস্টে কথা বলার কোনো রকম যোগ্যতা, কোনো রকম সক্ষমতা তারা রাখে না। তারা এতটাই লেজুর ভিত্তি করে। আজকে এটিএম আজহারের মামলার রায়ের পরে বামরা যখন মিছিল করলো, শিবির কেন হামলা করছে? সেই তো ফ্যাসিবাদী স্টাইল, সেই তো ছাত্রলীগের স্টাইল। ওরা তো মিলেমিশে ছিল, ওরা আত্মীয় হেন, ওরা ছাত্রলীগ করছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের পোস্টেড ছিল, সেই আচরণটা পুরোপুরি তারা লব্ধ করে। আজকে দেখেন যে ছাত্রলীগেও যেরকমের আপনার মুক্তিযুদ্ধ মঞ্চ ছিল, বি টিম, তারা যে কাজটা নিজেরা করতে না পারতো সেটা মুক্তিযুদ্ধ মঞ্চকে দিয়ে হামলা করাতো। আমাদের উপর অনেকবার, অসংখ্যবার এরকম হামলা হয়েছে, যেটা মুক্তিযুদ্ধ মঞ্চের নামে, দেখা গেছে ডিরেক্টেড বাই সাদ্দাম ইনান, এরকমের ছিল। আজকেও এরকম কিছু বিসি টিম তৈরি করে আমরা 5 তারিখের পরে দেখেছি যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চায় না, লেজুর ভিত্তি চায় না, নানান বয়ানে মবস্টারদের তারা তৈরি করে মবস্টারদেরকে ছেড়ে দিয়েছে। রাত্র 12টা 1টা নাই, রাজুতে চলে আসেন, হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানায়, মশাল নিয়ে বের হয়ে গিয়েছে। এরা সবাই ছাত্র শিবিরের বিসি টিমের লোক, ঠিক আছে? এদের কোনো সক্রিয়তা নেই। আজকে দেখেন সেই মবস্টার জুবাইর মোসাদ্দেকরা এই সাদিক কায়েমের ডানে বামে ঘুরে, সাদিক কায়েমের মানে রাস্তা পরিষ্কার করে দেয়। এত প্রীতি যদি তুমি শিবিরই না করো, এত প্রীতি কোথা থেকে আসলো? তোমাকে তো অন্য কারোর সাথে দেখি না। সুতরাং এই যে দ্বিচারিতা, এই যে প্রবঞ্চনা, শিক্ষার্থীদের সাথে প্রতারণা তারা যে করেছে, যে লেজুর ভিত্তি চাই না, আজকে সবচেয়ে বড় লেজুর ভিত্তির উদাহরণ তারা দিচ্ছে। আমার ছাত্র দলের প্রেসিডেন্ট কোন প্রার্থীর মঞ্চে আপনি দেখেন, দেখেন সাম্প্রতিক সময় কারো মঞ্চে গিয়ে ভোট চাইছে কিনা? কিন্তু এরা হাত আপনাদের জায়গায় সবাই আলোচনায় দাঁড়িয়ে আসার পাল্লার ভোট কারণ চাইছে। কি দেখেন আপনারা, আপনি বললেন একটু আগে যে আমরা আলোচনার মাধ্যমে সবকিছু নির্বাচন করা হয়, আপনাদের মত দেওয়ার সুযোগ থাকে, কিন্তু দেখা যায় আপনাদেরটাই বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় ছড়ানো হয় যে আপনাদের সব সিদ্ধান্ত লন্ডন থেকে আসে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম পেজগুলো বলেন আর যে কোনো অনলাইন যে গ্রুপগুলো, এগুলো থেকে ছড়ানো হয় যে লন্ডন থেকে আপনাদের সিদ্ধান্ত আসে, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। এইটা তাহলে কিভাবে ছড়ায় আসলে? কোন সিদ্ধান্ত নিতে পারে না? তো লন্ডন থেকে সিদ্ধান্ত আসলে তো উন্নত জায়গা থেকে আসতেছে। মগবাজারের ওই যে 17 বছর তালাবদ্ধ অফিস থেকে তো আসতেছে না আমাদেরটা, এটা ভালো জায়গায় আছে আমরা, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এইগুলি আসলে পচা বস্তা পচা পচা ন্যারেটিভ, ঠিক আছে? আজকে এটা খুব স্পষ্ট যে 5 তারিখের আগে শিবিরের প্রতি বাংলাদেশের অনেকেরই একটা সহানুভূতি ছিল, যে তারা মজলুম, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি যে বাংলাদেশের মানুষের তো ধর্মের প্রতি একটি প্রচণ্ড সহানুভূতিশীল জাতি। আপনি দেখবেন বাংলাদেশে যে অনেকে নামাজ কালাম করেন না, মুসলমান, কিন্তু ইসলামকে নিয়ে, আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা বলে রাজপথে নেমে যায়। সুতরাং আমাদের মানে রিলিজিয়াস সেন্টিমেন্টটা ঠিক এই রকমেরই। তো যেহেতু তাদের নামের সাথে ইসলামী শব্দটা আছে, তাদের প্রতি একটি সহানুভূতি বাংলাদেশের মানুষের 5 তারিখ আগে ছিল, যখন তারা সুপ্ত গুপ্ত। কিন্তু তারা 5 তারিখের পরে তাদের চরিত্র এমনভাবে মানুষের সামনে উন্মোচিত হয়েছে, যেমন এই বিষয়টি শিক্ষার্থীরা মনে করছে যে না, ওরা লেজুর ভিত্তি করে না, তারা বক্তব্য বলে, কথোপকথনে বলে যে না, জামাতের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই, তারা একেবারে স্বতন্ত্র সংগঠন। কিন্তু আজকে মানে জামাতের আমির যতটা না সিরিয়াস দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য, তার চেয়ে সাদিকরা বেশি সিরিয়াস, ঠিক আছে? এবং আপনি তারা যে বয়ানগুলি দিচ্ছে, আজকে খুব সুপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ম্যান্ডেট তার কাছে ছিল, সেই ম্যান্ডেটকে উপেক্ষা করে তার থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার কথা বলার কথা, সেগুলি বাদ দিয়ে এই জামাতের খ্যাপ মারতেছে বিভিন্ন জায়গায়। আজকে রাজশাহী, কালকে চট্টগ্রাম, পরশুদিন অমুক জায়গায়, ঠিক আছে? এবং বাংলাদেশে একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগত বিষয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক দুর্বল বিল্ডিং অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে আছে, অনেক সরকারি অফিসে বলেন, বেসরকারি অফিসে আছেন। কই 15-20 দিন তো কোথাও বন্ধ দেয় না ভূমিকম্পের জন্য। বেসিক্যালি এটা ভূমিকম্পের জন্য বন্ধ না, সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য, যদি তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় এইভাবে ঘুরে,
তারা একটি প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়বে, সেই জন্য ইন্টেনশনালি তাদের রাজনৈতিক মানে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। তারা স্বার্থের জন্য করতে পারে না এমন কিছু এদের কাছে না, এদের ডিকশনারিতে নাই। স্বার্থের জন্য এরা মানে মুক্তিযুদ্ধকে অপমান করতে পারে, স্বার্থের জন্য এরা মানে একসময় বলবে যে ইন অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম এভাবে হবে, একদম ইসলামিক রিপাবলিক হবে, আবার ওনারা কৃষ্ণনন্দীকেও নমিনেশন দেয়। স্বার্থের জন্য জামাত শিবির পারে না এমন কোনো কাজ নাই। তারা কি এখানে ইসলামকে ব্যবহার করছে বলে আপনার বক্তব্য? ডেফিনেটলি যে রকমের পলাতক স্বৈরাচার যেরকম মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করত, একেবারে সকাল থেকে গড়গড়া থেকে কুলি করা সব জায়গায় একদম মুক্তিযুদ্ধের বয়ান ছিল, ন্যারেটিভ ছিল, আজকে ইসলামকে ব্যবহার করে ইসলামের তথাকথিত বয়ান দিয়ে, কিন্তু তারা ইসলামিস্ট না। ইসলামের যে মৌলিক বিষয়গুলো তার সাথে সাংঘর্ষিক ইসলাম পরিপন্থী অসংখ্য কাজ জামাতের নেতাদের মুখ থেকে আপনি শুনবেন সকাল বিকাল। সে বিষয়ে কেউ কথাও বলবে না, সে বিষয়ে কেন আসলে বলে না তাদের বিষয়ে কথা? সেটা আপনাদের দুর্বলতা, আপনারা কেন প্রশ্ন করেন? এটা তো আমি তো আমাদের যে আপনাকে প্রশ্ন করি, সবাইকে তো প্রশ্ন করেন, আমাকে কিন্তু প্রশ্ন করেন, ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি নির্বাচনের মানে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র যদি আপনি আইকনিকভাবে জামাতের আমিরের বক্তব্য দেখেন, উনি স্ববিরোধী বক্তব্য দিয়েছেন বহুবার নির্বাচন নিয়ে। প্রথমে ওনারা নির্বাচনের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, নির্বাচন চান না। এরপর সংস্কারে আলাপ আসলো, সংস্কারে আলাপ ইন্টেনশনালি যেমন খুশি তেমন টাইপের সংস্কার, যে আপনি শুধুমাত্র একটি মানে সময় ক্ষেপণ করার জন্য উদ্দেশ্যমূলক, সেটা মানুষ বুঝে গেছে। তারপরে কি আসলো, পিআর ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। পিআরের যে বিরোধিতা করবে সে একেবারে ইসলামের বিরোধিতা করে, পিআরের বিরোধিতাকারী কোরআনের বিরোধিতাকারী হয়ে গেছে, অসংখ্য বক্তব্য তাদের রয়েছে। এরপরে আসলো কি, গণভোট। বাংলাদেশে মানুষের একদম সোল এজেন্ট হয়ে গেল তারা, যে মানুষ গণভোট ছাড়া নির্বাচন মানবেই না। এখন সে আলাপ কোথায় গেল? এই যে মানে প্রতিনিয়ত আমি একদম মোটা দাগে কয়েকটা বললাম যে এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইসলামকে ব্যবহার করা, কিন্তু ওনারা কি কোথাও বলেছেন যে ওনারা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চান? সেটা তো চান না। ওনারা কি কোথাও বলেছেন যে আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব? ওনারা মুখে বলেন, কিন্তু সেটি যদি চান তাহলে কৃষ্ণনন্দীর হাতে যে দাড়িপাল্লা দিলেন, এই দাড়িপাল্লা ওনারা বলেন যে দাড়িপাল্লা যেটা মিজানের মানদণ্ড হবে যেটা দিয়ে, সেই দাড়িপাল্লা নাকি জামাত নিয়ে ঘুরে। তো আল্লাহকে কৃষ্ণনন্দীর দাড়িপাল্লা নিয়ে হিসাব করবে নাকি মুসলমানরা? এটা কেন করলো? কারণ হচ্ছে এটা স্পষ্ট ক্লারিফাই করে যে তারা স্বার্থের জন্য কত নিচে নামতে পারে। স্বার্থের মাওলানা ইউসুফের আপনার দাড়িপাল্লা গেছে কৃষ্ণনন্দীর হাতে, তো এটা উনি কৃষ্ণনন্দী ইসলাম প্রতিষ্ঠা করবে বাংলাদেশ। আপনি ক্যাম্পাস রাজনীতির কথাগুলো বললেন, আমরা দেখছি ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুতে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি ছাত্রদল। এবং এখানে যদি আমরা বলি যে ছাত্রদল কি তাহলে তার ক্যাম্পাসের যে আধিপত্য সেটা হারাতে চলছে? আমি আপনার এই শব্দটার সাথে বিরোধিতা করতেছি। আধিপত্যের রাজনীতি আমরা করি না। কারণ হচ্ছে আপনি দেখেন 5 তারিখের পরে, 5 তারিখের আগে তো আধিপত্য বলতে আমি বুঝি যে তার সমর্থন, কারণ দেখা যায় না না যাকে না, সমর্থন করে আমরা তাকেই তো শিক্ষার্থীরা ভোট দিয়েছে। আমরা সাময়িকভাবে একটি অপকৌশলের কাছে আমাদের এই মানে আপনার রেজাল্টটা এরকম হয়েছে, অপকৌশলের কাছে। যে অপকৌশলটি, যেই ধান্দাবাজি, যে প্রতারণা শিক্ষার্থীরা এখন বুঝে গেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। এবং একটি গণতান্ত্রিক সৌন্দর্যের মধ্যে নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে, সেইটা নিয়ে আসলে মানে আমি মনে করি যে সামনে বাংলাদেশের যে সকল ছাত্র সংসদ নির্বাচন হবে, আপনি আলাদা রেজাল্ট দেখবেন ইনশাআল্লাহ। ছাত্রদল সেই তার সগৌরবে 90 যেরকম নিরঙ্কুশ বিজয় সারা বাংলাদেশে ছিল সেরকমই থাকবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কথা এবং কাজের মধ্যে অমিল নেই। আমরা যেটা বলি সেটা প্রকাশ্যেই বলি। এখন পর্যন্ত আমরা অনেক সময় দেখি যে ছাত্র শিবিরের অমুক ইউনিটের কমিটি মানে এরা প্রথম আসছে, প্রথম প্রকাশিত হলো। এই যে যোগসু উপলক্ষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন উপলক্ষে কিছুদিন আগে তাদের কমিটি প্রথম প্রকাশে আসছে। সুতরাং এই যে গুপ্ত সুপ্তের রাজনীতি করে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা, তাদের গুপ্ত রাজনীতির কারণে আবরার ফাহাদদের মতো দেশপ্রেমিকদের জীবন দেয়া লেগেছে। কারণ ওই যে সন্দেহ করে শিবির সন্দেহে পিটিয়েছে ছাত্রলীগ, তো যদি তারা প্রকাশ্যে থাকতো তাতে সন্দেহ করে এই ঘটনা ঘটতো না এরকমের। এবং শিবিরের অনেক নেতাকর্মী তারা বড় ছাত্রলীগের নিজেদেরকে প্রমাণ করার জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের উপর বেশি অত্যাচার করেছে, যেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে। গতকালকে আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সূর্য সেনা কোন হলে একটু আগে দেখলাম যে ভিপি, সে যে সে শিবিরকে গালাগালি দিয়ে পোস্ট করতো, সে এখন শিবিরের নেতা। মানে আমি
এটা খুব অবাক হয়ে যাচ্ছে যে এত অল্প বয়সী ভাই যদি তুমি এই ধরনের বাটপারি শিখো, তুমি বড় হয়ে জামাত নেতা এই দেশের জন্য কি করবা ভাই? আমাদের এরকম একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন যে আমরা আমরা রাজপথে ছিলাম, আমাদের তখনকার সময়ও জাতীয়তাবাদী ছাত্রদল অমুক শাখা কমিটি আমরা ফেসবুকে আপনার বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হতো, যখন আমরা জানতাম যে আমাদের কমিটিটা দেখেই এই পুলিশ গ্রেপ্তার করবে, তারপর আমরা ওইভাবেই চলতাম। দ্যাট ওয়াজ আওয়ার স্টাইল অ্যান্ড স্টিল নাও এক্সিস্টিং দিস, যে আমরা এইভাবেই চলি, এইটাই আমরা, আমাদের আমাদের কোনো ওই যে গুপ্ত সুপ্ত কোনো খেলা নাই, ভিতরে ভিতরে কিছু নেই আমাদের। সুতরাং এইটা বাংলাদেশের ছাত্র রাজনীতির সংস্কৃতিকে ভয়াবহ রকম নষ্ট করছে এই গুপ্ত রাজনীতির খেলা। তারা বয়ান দিবে যে আমাদের উপরে অনেক বেশি টর্চার। আরে ভাই, তুমি পরিসংখ্যানগত দিক থেকে আমাদের চেয়ে তো তোমাদের বেশি গুম হয় না, খুন হয় না, আমাদের চেয়ে বেশি মামলাও তোমরা খাও না, তো আমরা কেন মানে গুপ্ত রাজনীতি করলাম না? আচ্ছা, আপনার কথার কোট আনকোট আমি যদি বলি, আপনি বলছেন তারা গুপ্ত রাজনীতি করছে। এখন আগামী যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হবে কিংবা জাতীয় সংসদ যে নির্বাচন, সেখানে আসলে এই গুপ্ত রাজনীতির আপনি যেটা বললেন, এই গুপ্ত রাজনীতির প্রভাব থাকবে কিনা বা আপনারা সামাল দিতে পারবেন কিনা এটাকে? দেখা যায় তারা তো আগামী ক্যাম্পাস নির্বাচন বা জাতীয় নির্বাচনে এই আপনি যেমনটি বললেন গুপ্ত রাজনীতি, এটার প্রভাবটা বিস্তার করার চেষ্টা করবে, যদি এখনো করে থাকে, তাহলে আপনারা এটাকে সামাল দিবেন কিভাবে আপনাদের জায়গা থেকে? এটা তো আপনার প্রশ্নটা আমি আসলে অস্পষ্ট বুঝি নাই। মানে গুপ্ত রাজনীতি যে গোপনে আছে তার তো সামাল দেওয়ার কিছু নেই, সামাল দেয় তো যেটা প্রকাশ্য সেটাকে। না, এই যে আমরা যদি দেখি তারা কিন্তু যে ক্যাম্পাসগুলো নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তারা অধিক আমি সংখ্যায় বললাম তো নির্বাচন। দ্যাটস ইট, এরপরে আর হবে না ইনশাল্লাহ বাংলাদেশ, কারণ তারা যে অপকৌশলে আশ্রয় নিয়েছে, এবং ডেফিনেটলি দেয়ার ওয়াজ অ্যান ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যে এইখানে ইঞ্জিনিয়ারিং সামাল দিতে প্রস্তুত আপনারা? চোর কতবার চুরি করবে, সমস্যা মানে মানুষ তো বুঝে গেছে যে তারা কোন স্টাইলে আগাবে, ঠিক আছে, সেটা মানুষ বুঝে গেছে। সুতরাং সেইটি আর কোনোভাবেই আপনি ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনকে আপনি মেলাতে পারবেন না। এই রেজাল্টের সাথে এই রেজাল্টের কোনো ধরনের কোনো সামঞ্জস্য বা এটার উপর নির্ভর করে এই রেজাল্টের কিছু হবে না, কারণ বলা তো হয় যে ডাকসু ওরা বলবে দ্বিতীয় অনেক সংসদ। কিছু বলবে, তারপরে দেখবেন যে 15-20 বা 20-25 সিটের মধ্যে থাকবে ইনশাল্লাহ। কথাটা আমি বলি, বিষয় হচ্ছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বাম ছাত্র সংগঠন থেকে ভিপিজিএস হয়েছে। বামরা এদেশে কয়টা মানে সিট পাইছে পরবর্তী সময়ে? হ্যাঁ, বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ প্যানেলে বাম বিজয় হয়েছে। সে পরবর্তীতে জাতীয় নির্বাচনে ওই ভিপিজিএসরা তো অনেকের এমন হয়েছে জামানত বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং এই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা জামাতের আহ্বানে সাড়া দেবে। এবং দেখেন, জামাত একটি খুব সূক্ষ্মভাবে বিএনপিকে যেন পচানোর যে অপকৌশল আর কি, যে তারা মনে করেছিল যে দীর্ঘ সময়ে যদি নির্বাচনটা না হয় তাহলে বিএনপির এই যে যে সমস্ত কথাবার্তা বলে, এই করে সেই করে, চাঁদাবাজি করে, এগুলি বলে যে একটা মানে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়ে বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেট করার যে অপচেষ্টা, সেই জায়গাটি এখন বুমেরাং হয়ে তাদের দিকে যাচ্ছে। কারণ তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাচ্ছে। স্বরূপ যখন উন্মোচিত, তখন মানুষ বুঝতে পারতেছে যে না, তোমরা যে ইসলামের ঝান্ডাবাহী বলো, তোমরা তো আসলে তোমাদের চরিত্র এরকমের। তাদের যতগুলো ইসলামিক বক্তা আছে, প্রত্যেক বক্তা আপনি আপনার হাউসে জিজ্ঞেস করে দেখেন, ওনাদের অনেকের ওয়াজ মানুষ শুনতো, এখন আর শোনে না। এই যে আমির হামজা বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, আরো অনেকেই আছে, তাদের ওয়াজ মানুষ এখন শোনা বন্ধ করে দিয়েছে। কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী এমন অনেক কথা বলেছে যেগুলি হাস্যরসের মানে উপক্রম হয়েছে। ওনাদের আমির থেকে শুরু করে নায়েবে আমির, একেবারে এই যে আমাদের মাইক মাসুদ ভাই পর্যন্ত, দেখবেন যে এমন এমন কথাবার্তা বলে মানুষ, আমার মানে বলতে ইচ্ছা করে যে ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে মানে বিনোদনের জন্য শাহরুখ, সালমান, আমির, এরকম আমির আছে, আর আমরা এখানে কিছু পাইছি নায়েবে আমির, যারা মানুষকে বিনোদন দিচ্ছে দিনরাত, তাদের বক্তব্যে, তাদের কথোপকথনে বিনোদন দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনি রাজনীতিবিদ এবং আপনি ব্যক্তি এমন বলেন, রাজনীতিবিদ এমন বলেন, আপনারা সমালোচনা আছে যেহেতু আপনি দায়িত্বশীল পর্যায়ে আছেন, সমালোচনাগুলো কিভাবে দেখেন? আমি খুব আন্তরিকভাবে আমি সমালোচনা গ্রহণ করি, কারণ আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, আপনার প্রকৃত বন্ধু হচ্ছে সে যে আপনার ভুল ধরিয়ে দেয়। আর কোনটা ইন্টেনশনালি উদ্দেশ্যপ্রণীতভাবে সমালোচনা করে, সেটাও বাংলাদেশের মানুষ বুঝে, সাধারণ মানুষ বুঝে, শিক্ষার্থীরাও বুঝে। সুতরাং সমালোচনাকে আমি স্বাগত জানাই। আর সমালোচনাটা যদি শিবিরও স্টাইলে হয়, যেমন এই যে বট বাহিনী, ঠিক আছে, আমি আমার স্পষ্টই মনে আছে যে খুনি হাসিনার সময় আমি অনেক বেশি ছোট ছোট অনলাইনে কথা বলতাম, হাসিনাকে আমি লেডি হিটলার বলতাম, ফিরাউনের লেডি ভার্সন বলতাম,
অনেক কিছু বলতাম। আমি কোনো সময় দেখি নাই যে ছাত্রলীগের কেউ এসে আমার ওয়ালে, আমার ফেসবুকে এসে বিশ্রী ভাষায় গালাগালি করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এটা আপনারা একটু কেটে দেখায়েন না যে ছাত্রলীগ মানে শিবিরের চেয়ে ভালো, এই কথা আমি বলছি না। তাদের নেতা কর্মীরা যে এই যে পরমত সহিষ্ণুতা, মানুষের সমালোচনা নেয়ার মানসিকতা, এই জায়গাটা তারা প্রচণ্ড রকম অধৈর্য, তাদের এই পরমত সহিষ্ণুতা নাই, অসহিষ্ণু হয়ে ওঠে, যে মানে এগুলি গ্রহণ করতে পারে না। কিন্তু এটাই হলো আপনার গণতান্ত্রিক সৌন্দর্য, যে আপনাকে যদি কেউ সমালোচনা করে সেটা নেয়ার মানসিকতা আপনার থাকতে হবে। যেটা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে দেখেছি, যে ওনার যার সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল, হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ কত কথাবার্তা বলেছে, কত রাজনৈতিক শিষ্টাচারবিহীন কথাবার্তা বলেছে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়েও তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করেছে। তার প্রতি উত্তরে আপনি কি কোনোদিনও দেখেছেন যে বেগম খালেদা জিয়া হাসিনার চরিত্র নিয়ে কোনো কথা বলছে? কোনোদিনও বলেনি। এমনকি তারেক রহমানও না, যে তাকে নিয়ে সেই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কত শিশির ভট্টাচার্য থেকে শুরু করে কতজনের কত কার্টুন দেখেছি, কত ন্যারেটিভ দেখেছি, তারেক রহমান কোনোদিন কাউকে ডেকে বলে নাই যে তুমি আমাকে নিয়ে এটা কেন লিখলা। আমরা এই নেতা নেত্রীদের কর্মী, সুতরাং আমাদের সমালোচনা গ্রহণ করার মানসিকতা আছে, সেই পরমাত্ম সহিষ্ণুতা আছে, আমরা অসহিষ্ণু না। আপনাদের নিয়ে একটা সমালোচনা আছে, যেহেতু সমালোচনার প্রসঙ্গ বললেন আমি একটু বলতে চাই। বিষয় হচ্ছে শিবিরের যারা রয়েছেন তাদের একদমই যে নেতারা বলে তেমনটি নয়, কিন্তু বলা হয় যে আসলে ছাত্রদল যখন কথা বলে আমাদের ছাড়া কথা বলতে পারে না। মানে তারা বলছে আপনারা কথা বললে কথার মধ্যে দেখা যায় শিবির 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 করেন, এমন একটা মন্তব্য তাদের জায়গা থেকে নানা সময় আসে। আপনি এই জায়গায় কোনো মন্তব্য করতে চান কিনা, আসলে কেন আসলে আপনারা শিবিরকে দোষারোপ করেন? না না, প্রসঙ্গহীন তো কথা বলার কোনো যৌক্তিকতা নেই। ওনারা এই যে আপনার এইটা যখন পোস্ট করবেন, আপনি দেখেন যে মাশাল্লাহ কী ধরনের গালাগালি করে আমার এসে। তো যারা এই ধরনের গালাগালি করে, আপনাকে যদি আপনি অফিস থেকে বের হয়ে বাসা যাওয়ার সময় রাস্তায় যদি কোনো রিক্সাওয়ালা বা কারোর সাথে কেউ যদি আপনাকে গালাগালি করে, তাহলে আপনি তাকে মনে রাখবেন না? তো সেইটা মানে ওনাদের মানুষ মনে রাখে এখন যেটা নেগেটিভলি, আসলে পজিটিভভাবে মনে রাখার মতো ওনারা কিছু আমি দেখি না যে কিছু করছেন। কিন্তু চাপাবাজি মাশাল্লাহ ওই লেভেলেরই চলে। সুতরাং প্রসঙ্গক্রমে যদি আপনি রাজনৈতিক সংস্কৃতির কথা, শিষ্টাচারের কথা বলেন, সেখানে তো প্রসঙ্গ আসবেই। এখন ওনারা যদি মনে করেন যে ওনাদেরকে খুব চরমভাবে অপ্রাসঙ্গিক করে মানুষ রাখবে, তাহলে ওনারা আগে যেরকম গুপ্ত ছিলেন সেই জায়গায় চলে গেলে আর কেউ সমালোচনা করবে না, কথা বলবে না। আমাদের সময় একদমই শেষের দিকে। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও আরেকবার ধন্যবাদ দিচ্ছি। আপনাকে দর্শক ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টটি শোনার জন্য। সঙ্গে থাকুন এনবিবির।